দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত ডিজিটালের আয়োজন দিগন্ত সংলাপের ষষ্ঠ পর্বে। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেমন আছে আমরা। সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। ফয়েজ আহমেদ, কেমন আছেন? আসলে কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে শুভেচ্ছা। নয়া দিগন্ত ডিজিটালের এই আয়োজনকে শুভেচ্ছা জানাই। এই আয়োজন যারা দেখছেন দর্শক, তাদেরকে একই সঙ্গে শুভেচ্ছা জানাই। প্রথম প্রশ্ন আবারও, আসলেই আপনি কেমন আছেন? দেখুন, পুরো জাতি বা দেশ একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে ছিল, এবং আমি যদি খুব সুনির্দিষ্ট করে বলি, অনেক বিস্তারিত জায়গায় না গিয়ে, এই যে আজকে যে স্টুডিওতে বসে আছি, দৈনিক নয়া দিগন্তের এটা নতুন আয়োজন আপনারা যেটা বলছেন, গত 15 বছর নয়া দিগন্তের পক্ষে যে মূল পত্রিকা, সেটা পরিচালনাই ছিল এক ধরনের চ্যালেঞ্জ। সে জায়গায় নয়া দিগন্ত আজকে একটি নতুন আয়োজন করছে, একটি ডিজিটাল অনুষ্ঠান করছে। এটা নিশ্চয়ই আমাদের সবার জন্য একটু আনন্দের এবং স্বস্তিদায়ক। সুতরাং বলতেই হয়, নানান বিবেচনায় যদি কিন্তু বাদ দিয়েও আমরা যাই, তাহলে বলতে হবে যে আমরা অতীতের অন্তত গত 15 বছর 16 বছরের তুলনায় বেশ ভালো আছি। আপনার কাছে সংস্কারের ব্যাখ্যাটা কি, আর এই রাষ্ট্রীয় সংস্কার করতে আর কতদিন সময় লাগবে মনে হচ্ছে এই সরকারের? সংস্কারের ব্যাখ্যা বলতে, সংস্কার আমার কাছে, আপনি যদি শুধুমাত্র বলেন সংস্কারের ব্যাখ্যা কি, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমরা যে সমাজ রাষ্ট্রে আমরা জন্মাই, আমাদের জন্মের কিছু দায় থাকে সেই সমাজ রাষ্ট্রের সংস্কারের জন্য, সেই সমাজ রাষ্ট্রের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে ব্যক্তির জায়গা থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই সংস্কারে ভূমিকা রাখা জরুরি। আর আপনি রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে যেটা বলছেন, সেই বিষয়ে তো আপনি দেখেছেন দীর্ঘদিন আমাদের এখানে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, গণতন্ত্র বলেন, সব কিছু কেমন কুক্ষিগত একটা অবস্থার মধ্যে ছিল। এই কুক্ষিগত অবস্থা যেই পরিণত হয়েছে, এর পিছনে কিন্তু অনেকগুলি প্রেক্ষাপট ছিল, অনেকগুলি ইনগ্রেডিয়েন্ট কাজ করেছে এই ব্যবস্থাটাকে কুক্ষিগত করে রাখার ক্ষেত্রে। সুতরাং ওই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথে যদি আমাদেরকে হাঁটতে হয়, তাহলে আমাদেরকে একটা ইতিবাচক রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গত 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, বেশ কিছু সংস্কার কমিশন গঠন করে দিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত সংস্কারগুলির কমিশন, যেমন নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জুডিশিয়াল সংস্কার কমিশন, এই 6টা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের যে প্রতিবেদনগুলি এবং প্রতিবেদনের সঙ্গে তাদের যেই পরামর্শ বা রিকমেন্ডেশনসগুলি, সেগুলি সরকারের কাছে হস্তান্তর করেছে। সেই পরামর্শগুলির আলোকেই ইতিমধ্যে আরেকটি কমিশন গঠিত হয়েছে, যেটি হচ্ছে জাতীয় মতৈক্য কমিশন, যেটার প্রধান উপদেষ্টা নিজেই। এই কমিশন ইতিমধ্যে দেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে একটি বৈঠকে বসেছে। সবগুলি দলের কাছে ইতিমধ্যে সবগুলি এই কমিশনের যে প্রস্তাব সংস্কারের, সেগুলি দিয়ে দেওয়া হয়েছে। তাদের পরামর্শের আলোকে হয়তো খুব শীঘ্রই আরেকটি বৈঠক হবে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে রাজনৈতিক দলগুলি কোন কোন সংস্কারের বিষয়ে একমত। সেখানে আপনাকে এখানে বলে রাখি, প্রধান উপদেষ্টা একটা আইডিয়া শেয়ার করেছেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি কী ধরনের সংস্কার চায়, সেটা খুব স্পষ্ট থাকবে যে এই সংস্কারে এতগুলি দল একমত হয়েছে, ওই সংস্কারে এতগুলি দল একমত হয়েছে। তারপরে বিবেচনা করা হবে যেই সমস্ত সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল একমত, সেই সমস্ত সংস্কারগুলি করে ফেলা হবে। শুধু তা নয়, এই সমস্ত সংস্কার প্রস্তাবের প্রেক্ষিতে বিবেচনা করা হবে কোন সংস্কারগুলি এখনই করে ফেলা যায়, কোন সংস্কারগুলি নির্বাচনের পরে করা যেতে পারে, এবং কোন সংস্কারগুলি শুধু নির্বাচনের পর নয়, তার চেয়েও লম্বা সময় প্রয়োজন হতে পারে, সেটা ধাপ ধাপ করে সেগুলি করে ফেলা হবে। সুতরাং এই যে সংস্কারের কথাটা বলা হচ্ছে, এই সংস্কার বাংলাদেশের রাজনৈতিক দলগুলির, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গ্রুপের সকল মানুষের আকাঙ্ক্ষা, এবং সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে সংস্কার প্রশ্নে সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমতের মধ্যে আছে, সবাই সংস্কার চায়। এখন সংস্কারের সঙ্গে আপনার হয়তো পরের প্রশ্নে যেটা আসতে পারে, সংস্কারের সঙ্গে নির্বাচনের কি কোনো
সংঘাত বা দূরত্ব আছে কিনা। না, এর মধ্যেই বিএনপি যেমন বলেছে যে সংস্কার কি নির্বাচনের পরে হতে পারে না, মানে সংস্কার যে আগেই করতে হবে এরকম তো বিষয় না। আবার অনেক রাজনৈতিক দল বলছে যে সংস্কার করেই নির্বাচনটা দেয়া হোক। তাহলে না, তাদের দেখুন, ঐকমত্যের জায়গাটা আসলে কোথায় আমাদের গিয়ে কাছে যেটা মনে দাঁড়াচ্ছে? হয় বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলি সংস্কার এবং নির্বাচন বিষয়ে যে ধরনের কথাবার্তা বলছে, সেখানে আমরা না মৌলিক কোনো দূরত্ব আসলে দেখি না তাদের মধ্যেও। তাদের হয়তো এক একজনের বলার ঢং একরকম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কেউ কেউ বলছে যে সংস্কার করে নির্বাচন, আবার কেউ বলছে যে ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন দিয়ে দেওয়া। যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে সে কিন্তু সব সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে আসলে এরকম কথা বলছে না। আবার যিনি ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলছেন তিনি ন্যূনতম মানে কি কি সেটা আবার সুনির্দিষ্ট করে বলে দিচ্ছেন না। সুতরাং এই যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই সমস্ত আলোচনা এবং মতৈক্য কমিশন যেভাবে কাজ করছে, তাতে এগুলি নিয়ে খুব বেশি জটিল কোনো পরিস্থিতি তৈরি হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি সরকারের দিক থেকে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত বেসিক প্রস্তুতির দরকার সেটা যেমন একসঙ্গে এগুচ্ছে, সরকারের দিক থেকে সংস্কার সংক্রান্ত যে সমস্ত মৌলিক কাজগুলি করা প্রয়োজন সেগুলির যে প্রস্তুতি বা যে সেগুলির যেই পারফরমেন্স থাকা উচিত সেটা সমান্তরালভাবে এগোচ্ছে। সুতরাং নির্বাচন এবং সংস্কার এই দুইটা জিনিসেরই যে গতিপথ সেটা সমান্তরালভাবে সামনে এগোচ্ছে। এটা কোনো একে অন্যের সঙ্গে কোনো ধরনের মানে কনফ্লিক্ট তৈরি করবে বলে আমাদের মনে হয় না। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রশাসনিক পদে আমরা দেখছি ব্যাপক রদবদল হচ্ছে এবং কর্মকর্তাদের পদোন্নতি বা পদায়ন নিয়ে যে অস্থিরতা দেখা দিচ্ছে, এইটা কি প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলছে বা ফেলার সম্ভাবনা দেখছেন? দেখুন, আপনার প্রশ্নটা যদি আমি বুঝতে পারি সেটা হচ্ছে আপনি ব্যাপক রদবদল দেখছেন প্রশাসনে। জন আকাঙ্ক্ষা হচ্ছে যে এই রদবদলটা আরও অনেক বেশি হয়তো হওয়া প্রয়োজন ছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা মানুষের এরকম আকাঙ্ক্ষা টের পাই বা নানান মাধ্যমে সংবাদপত্রে বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে যদি বলি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি এক্সিস্টিং পুরো সিস্টেমটাকে বাদ করে দিয়ে কোনো কিছু করতে পারছেন না। তো এই যে একটা ডিলেমা যে আমাদের এখানে এমন অনেক মানুষই এখনও তার পদপদবিতে আছেন, কাজ করছেন, যারা অতীতের সময়ে যাদের ভূমিকা নানান কারণে বিতর্কিত বা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে ওনার সম্পৃক্ততার আভাস মিলে। তো একটা জায়গা থেকে ওভারনাইট কাউকে সরিয়ে দেওয়া যায় না, এটা যেমন ঠিক। আবার এভাবে গড়পড়তা সরিয়ে দিতে গিয়ে একজন ন্যায়পরায়ণ একজন সৎ অফিসারের প্রতি অবিচার হয়ে যাক সেটাও সরকার চায় না। সুতরাং যার আসলে যতটুকু দায়ের জন্য তার যতটুকু ব্যবস্থা তার বিরুদ্ধে হওয়া উচিত সেই আলোকেই কাজ হচ্ছে। এতে প্রশাসনে ধীরগতি তৈরি হয় কিনা আপনি এটা বুঝতে চাচ্ছেন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো ধীরগতি হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি দেখেন একটা নানান ধরনের অসহযোগিতাও নানান দিক থেকে আছে। কেন আছে যে আসলে গত 16 বছরে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় প্রতিটি কাঠামোকে রাষ্ট্রের এমনভাবে নির্লজ্জ দলীয়করণে পরিণত করেছে, তাতে এখানে আমাদের ব্যুরোক্রেটরা আমরা দেখেছি সে কতটা না সরকারের কর্মচারী, তার চেয়ে বেশি দলীয় আনুগত্যে তাকে আমরা বেশি দেখেছি। আমরা জুডিশিয়ারিতে নির্লজ্জভাবে ক্ষমতাসীনদের আনুগত্য মেনে নিতে দেখেছি। আমরা নির্বাচন ব্যবস্থা এন্টায়ার ইলেকশন সিস্টেমটাকে ভেঙে পড়ে যেতে দেখেছি। আমরা পুলিশের মধ্যে সকল নিয়োগ বলেন, সকল পদায়ন বলেন, সব কিছুতেই আমরা স্বজনপ্রীতি, দলীয়করণ, এলাকা প্রীতি এ ধরনের ঘটনা দেখেছি। সুতরাং এই যে সিস্টেমটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি যদি আওয়ামী ফ্যাসিজমের জায়গা থেকে দাঁড়িয়ে দেখতেন তাহলে তাদের জন্য সব কিছু অনুকূল ছিল। তারা যেভাবে হেলে পুরো প্রশাসন সেভাবে হেলে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা যেভাবে বলে পুলিশ ওভাবে কাজ করে, প্রশাসন ওভাবে কাজ করে, এরকম একটা বাস্তবতার মধ্যে ছিল। সেখান থেকে যখন জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা পালিয়ে গেল, তখন পরিস্থিতিটা একটু ভিন্ন। সেই পরিস্থিতিতে একটা প্রশাসনকে, সকল ধরনের প্রশাসনের কথা বলছি আমি, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, জুডিশিয়ারিতে যারা আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনিশিয়ালি অনেকে যারা দলীয় আনুগত্য মেনে নিয়েছিলেন তারা এক ধরনের অসহযোগিতা করার জন্য চেষ্টা করছিলেন একটা গ্রুপ।
আরেকটা গ্রুপ তো নানান ইস্যু নিয়ে আন্দোলন করছিলেন, আরেকটা পুলিশের হাত রক্তে রঞ্জিত হয়েছে দেশের মুক্তিকামী মানুষের রক্তে। সেই পুলিশ কাজে ফিরছিল না, কাজে ফিরলেও পুলিশের মধ্যে ওই পরিমাণ নৈতিক শক্তি ছিল না যে তারা স্বাভাবিকভাবে কাজ করবে। এই সমস্ত পরিস্থিতিতে গিয়ে অনেক কিছুতে একটা ধীরগতি পরিলক্ষিত হয়েছিল। তবে আশার দিক হচ্ছে আস্তে আস্তে সবগুলি অবস্থাতেই এক ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সব জায়গায় তৎপরতা বৃদ্ধি পাচ্ছে, পুলিশও আগের তুলনায় বেশ সক্রিয় হয়েছে, প্রশাসনেও যার দায়িত্ব আছে সেটা পালন করার ভালোভাবেই চেষ্টা করছে। সুতরাং আমরা একটি ইতিবাচক পরিবর্তনের পথে যাত্রা শুরু করেছি আসলে। তো সেটা আশা করা যায় দিন যত যাবে এই পরিস্থিতিগুলি সার্বিকভাবে সব বিবেচনায় আরও ভালো অবস্থায় পৌঁছাবে। বর্তমান সরকার কি রাজনৈতিক মনোভাব নিয়ে কাজ করছে নাকি প্রশাসনিক মনোভাব নিয়ে কাজ করছে? দেখুন, আমি এই সরকারের সঙ্গে যে কদিন কাজ করছি, এই কাজ করার আগে আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারে দীর্ঘ ক্যারিয়ারে আমি একজন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেছি। আমার কাছে সরকার কথাটাই একটা রাজনৈতিক। সরকার এখন দলীয় আর নির্দলীয় হতে পারে, সরকার সিস্টেমটাই একটা হাইলি পলিটিক্যাল সিস্টেম। তো এই সরকার রাজনৈতিক, আপনি কি বলছেন রাজনৈতিক মনোভাব নাকি প্রশাসনিক মনোভাব? আচ্ছা, রাজনৈতিক নাকি প্রশাসনিক মনোভাব এইটাকে ঠিক না আমি আলাদা করে কখনো, আপনার প্রশ্নটাতেই হয়তো আমি প্রথম শুনলাম, কিন্তু এটাকে আমি আলাদা করে কখনো বিবেচনা করতে পারিনি। আমার কাছে মনে হয় সরকারের যে কমিটমেন্ট মানুষের প্রতি, কমিটমেন্ট কি, দেখুন জুলাই গণ অভ্যুত্থানের সময় যে মানুষগুলিকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার, আমাদের এখানে ন্যূনতম যে সমস্ত বেসিক সংস্কারের প্রয়োজন সে সমস্ত সংস্কার, আমাদের এখানে সার্বিকভাবে বাংলাদেশকে একটি ইতিবাচক ধারায় ফেরানোর, গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই প্রত্যেকটা কাজ করতে গেলে এর সঙ্গে প্রশাসন সিরিয়াসলি ইনভলভ। তো সেই কাজকে আপনি যদি বলেন যে প্রশাসনিক মনোভাব, সেটা প্রশাসনিক, কিন্তু এই প্রত্যেকটা কমিটমেন্টই কিন্তু পলিটিক্যাল। সুতরাং সেটা পলিটিক্যাল। সুতরাং প্রশাসনিক এবং পলিটিক্যাল মনোভাব, এটাকে আলাদা করে দেখার সুযোগ নেই। সেটা যদি হয় সেক্ষেত্রে নানান মহল থেকে প্রশ্ন আসছে যে এই সরকার যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তাদের মধ্যে অনেকেই রাজনৈতিক ক্যারিয়ারের না, বা রাজনৈতিক সম্পর্কে তাদের জ্ঞান অনেক কম। সেই জায়গা থেকে তারা রাজনৈতিক জায়গা কিভাবে আসলে মেনটেন করে? হ্যাঁ, আপনার সঙ্গে আমি একটা জায়গায় ওনাদের অনেকেই রাজনৈতিক বা কেউই অর্থে রাজনৈতিক ক্যারিয়ারের না, কিন্তু রাজনীতি সম্পর্কে জ্ঞান কম, এটা বলা ডিফিকাল্ট। এটাও বলা এই কারণে ডিফিকাল্ট, ধরুন আপনি যদি এরকম এই অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানে আপনি যে মানুষটাকে এনে আপনি তার পরিচয় দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক, সেই মানুষ তো রাজনীতি না বুঝলে আপনি তাকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন না। রাজনীতি, সরকার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এই ধরনের জ্ঞান আছে বলেই আপনারা তাকে ওইভাবে ওই ক্ষেত্রে বিশেষজ্ঞ বলেছেন। তো এই সরকারের তো বেশিরভাগ লোক আসলে তারাই যাদেরকে আপনারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন ক্ষেত্রের আপনার বিশেষজ্ঞ হিসেবে দেখেছেন। হ্যাঁ, তাদের কোনো দলীয় ওভাবে ক্যারিয়ার নাই, তারা দলীয় রাজনৈতিক না। এটা তো ওই সময় সরকার গঠনের একটা বাস্তবতা। সেভাবে সবগুলি রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে যে ধরনের উপদেষ্টা পরিষদ ওনারা চেয়েছেন যে সর্বদলীয় বা জাতীয় সরকার, ওই ধরনের বিষয়ের মধ্যে তারা যাননি। তারা এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চেয়েছেন। যাদের মূল সমস্যা যদি আপনি বলেন, ওনারাই বলেছেন যে আমাদের আসলে এই ধরনের সরকার চালানোর অতীতের কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং ওনাদেরকে একই সঙ্গে সরকারটা চালাতে হচ্ছে এবং জিনিসগুলির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হচ্ছে, নিজেরাও শিখছেন, এটাই বাস্তবতা। তো এখানে আপনি যদি এমন হতো যে আগে সরকার চালিয়েছে এরকম লোক দিয়ে সরকার চালানো, সেসব নিয়ে নানান কথা আছে, সেগুলো নিয়ে অনেক পলিটিক্যাল কথা হইতে পারে আর কি। বাস্তবতা হচ্ছে যে 8 তারিখের পরে যে সরকারটা গঠিত হয়েছে, যারা দায়িত্ব নিয়েছেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে অল্প মানুষ এত বড় দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন এবং তারা সবাই তার নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম এবং আন্তরিকতা দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। এটা হচ্ছে বাস্তবতা। ফয়জ আহমেদ, সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যদি আপনি বলেন, তাহলে এখানে আমি একটা জিনিস বলবো, আমাদের এখানে রাজনৈতিক চরম অস্থিতিশীল একটা অবস্থা ছিল এবং এখনো কিন্তু আমরা লক্ষ্য করছি। না, আপনি যেটা বলছেন সেটা যদি আমি বলি, তাহলে আপনি দেখুন যে আমাদের এখানে কোনো ধরনের রাজনৈতিক শক্তি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে স্বাধীনভাবে সেটা করতে পারত না। আওয়ামী লীগ কাউকেই রাজনৈতিক
অধিকার প্রয়োগের জন্য, রাজনৈতিক অধিকার চর্চার জন্য যে সুযোগটুকু দরকার সেই সুযোগটুকু দেয়নি। কোনো কোনো ক্ষেত্রে বলা যেতে পারে সেই সুযোগটুকু তৈরিও করার চেষ্টা করেনি কখনো। কিন্তু 8 তারিখের পর থেকে আপনি দেখেন যে সবগুলি রাজনৈতিক দল, রাজনৈতিক জোট, তারা প্রতিদিনই এক বা একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করছেন দেশ জুড়ে। তো সেক্ষেত্রে তো তাদেরকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে না। তাহলে এটি একটি সুন্দর রাজনৈতিক ইতিবাচক পরিবেশ ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, এখানে আমি তো কোনো বাধা দেখছি না। এটাই তো হওয়া উচিত ছিল আর কি, এরকম একটা পরিস্থিতির পর সেটা হচ্ছে। তো আচ্ছা, একটু নির্বাচন বিষয়ে কথা বলতে চাই। সরকার ইতিমধ্যেই সরকার না, নির্বাচন কমিশন বলেছেন ডিসেম্বরের 25-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আশ্বাস দিয়েছেন। সুনির্দিষ্ট তারিখ কেন ঘোষণা করছে না এই সরকার? দেখুন, একদম সুনির্দিষ্ট তারিখের কথা যদি বলেন, সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল। একটু অ্যাড করি, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করাই যেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গা থেকে কেন সরকার রাজনৈতিক অস্থিরতাকে বৃদ্ধি হবার সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে? এই যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে বলে আপনি বলছেন, এটার মাপকাঠিটা কি? রাজনৈতিক অস্থিরতার কারণে একটা ঘটনা ঘটেছে সেটা একটু আমাকে বলতে পারবেন না? এটা একটা পারসেপশন আপনার, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আমি কোনো রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে দেখছি না এই মুহূর্তে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার একটাই নাম, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নানান সময় নানানভাবে অস্থিরতা তৈরি করার এখানে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বাইরে এখানকার ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত 8 তারিখের পর থেকে কোনো ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরির মতো কোনো ঘটনা ঘটায়নি। সুতরাং রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা এখানে নেই। আর নির্বাচনের সুনির্দিষ্ট ডেটের কথা যেটা বলছেন, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে। সংস্কার বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটা কিছুদিনের মধ্যে জানা যাবে। তারপরে আরও সুনির্দিষ্ট করে হয়তো ডিসেম্বরের বিষয়ে বারবার বলা হচ্ছে। এখন এর চেয়ে সুনির্দিষ্ট এই মুহূর্তে বলা সম্ভব না নানান কারণে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলির মনোভাব কী সেটা পরিষ্কার করে বুঝতে হবে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে একদম নির্বাচনের ডেটের কথা যদি বলি, এটা সাধারণত নির্বাচন কমিশন ঘোষণা করে থাকে, সেটা আরও পরের বিষয়। সেটা যদি বলেন আপনি, তাহলে সেটা যখন আমরা জানি যে এরকম যে আগামী বছরের এত থেকে এত তারিখের মধ্যে নির্বাচন হবে, স্বাভাবিক প্রক্রিয়ায়, এখনকার এরকম না, 5 বছর পর পর যে নির্বাচন হয়, সে সময় কিন্তু তাহলে নির্বাচনের সময় কিন্তু আপনাকে 1 বছর আগে বা 6 মাস আগে, 3 মাস আগে নির্বাচনের তারিখ বলে দেওয়া হয় না, ইভেন মাসও বলে দেওয়া হয় না। সেই সময় তো থাকে সাংবিধানিক উপায়ে কি, এই চলতি সরকারের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের পরে মধ্যে নির্বাচনটা হবে, তাই তো? তো সেই বিবেচনায় আপনি যদি বলেন যে এই সরকারও তো একটা ধারণা অলরেডি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন হবে। আর যদি ডিসেম্বরে কোনো না হয়, আগামী বছরের প্রথমার্ধের মধ্যে। তাও আবার উনি আরও বলেছেন যে প্রথমার্ধের মধ্যে বলতে কি মার্চের মধ্যে। তো সেখানে রমজান আছে, সেখানে আছে, সেটা খুব বোঝা যায়। কিন্তু আপনার 2-3 মাস সময় আছে। তো এইটা তো যদি আপনি সাংবিধানিক প্রক্রিয়া যে স্বাভাবিক নির্বাচনের কথা বলেন, সেখানেও 90 দিন, এখানেও একরকম 90 দিনের ব্যাপারই আছে। তো সেখানে তো কোনো কনফিউশনের বিষয় আমি দেখছি না। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে বাহিরের মাঠে ঘাটের বক্তৃতায় যেরকম ধরনের কথাবার্তা বলা হয়, বেসিক্যালি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকারের যে সমস্ত ইনডোর আলোচনা নির্বাচন কেন্দ্রিক বা রাজনৈতিক অবস্থা, সেগুলিতে এই ধরনের কোনো ব্যাপার নেই। করি এর মধ্যে এই নির্বাচন ইস্যুতে আমরা শুনছি যে কিছু রাজনৈতিক দল চাচ্ছে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেয়া বা আগে দেয়া, আবার কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে স্থানীয় নির্বাচন দিয়ে পরীক্ষিত করা। এই সরকার আসলে কোন নির্বাচনকে প্রায়োরিটি দিচ্ছে? দেখুন, এই সরকারের প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে কি, এই সরকারের একটা মানে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে এই সরকার কোনো কিছু চাপিয়ে দেবে না কারো উপরে। যদি স্থানীয় নির্বাচন প্রসঙ্গে কিছু আসে, সরকার নিজ থেকেই কোনো সিদ্ধান্ত একেবারে নিয়ে ফেলবে না। সরকার প্রয়োজন মনে করলে এই যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার মনে করে সরকার, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সুতরাং এটা নিয়েও রাজনৈতিক দলগুলির যে নিজেদের মধ্যেকার আলাপ আলোচনা, নিজেদের মধ্যে নানান চাওয়া পাওয়ার ব্যাপার আছে, সেগুলি তাদের মধ্যেকার আলোচনা, সেগুলি নিয়ে সরকারের কোনো আসলে মাথা ব্যথা নেই। দুটো প্রশ্ন একসাথে করব, মানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা কি হবে এই সরকারের, এবং তাদের কার্যক্রমে কিভাবে সহায়তা করবে, এটি একটি। এবং আগের যে নির্বাচন আমরা দেখেছি, সহিংসতা, অনিয়ম, রাতের ভোট, যেটাই বলি না কেন, এবারে নির্বাচনে এ ধরনের ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করবে? ওকে,
আপনাকে আমি বলি, আগের নির্বাচনে যে সমস্ত জিনিস দেখেছেন সেটার ক্ষেত্রে আমি খুব একটু ইন্টারেস্টিং ওয়েতে বলি সেটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনি কি করলে ভালো হবে, সেটার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আওয়ামী লীগ যা করেছে তা না করলেই হবে। কথাটা বুঝতে পেরেছেন? যে আওয়ামী লীগ যে অন্যায়, অনিয়ম, সহিংসতা এই সমস্ত জিনিস করেছে সেগুলি না করলেই ভালো হবে। সুতরাং সেটা একটা পরিষ্কার যে অতীতে যা দেখেছেন, অতীতে যা হয়েছে সেটা নিয়ে ভবিষ্যতে ভেবে লাভ নেই। সেটা অতীতের আওয়ামী লীগের জিনিস ফিরে আসবে না। নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণমূলক একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্য যা যা করণীয়, আপনি তো শুধু লোকাল এবং ইন্টারন্যাশনাল অবজারভারের কথা বলছেন, শুধু তা নয়, এই একটি নির্বাচনকে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যা যা বিষয় যুক্ত করা প্রয়োজন সরকার সব করবে। কারণ সরকারের লক্ষ্যই হচ্ছে এমন একটি নির্বাচন অনুষ্ঠান করা বাংলাদেশে যা অতীতে কখনোই হয় নাই। একটি দৃষ্টান্তমূলক নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব হস্তান্তর এবং জনগণের ভোটে, সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর। সুতরাং একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং বিতর্কমুক্ত নির্বাচনই সরকারের একটা লক্ষ্য। এই নির্বাচনের ক্ষেত্রে আইন ও বিধিমালায় কি কোনো পরিবর্তন বা সংস্কার আনার পরিকল্পনা আছে এই সরকারের? পরিকল্পনা প্রচুর আছে। এই ক্ষেত্রে সংস্কার কমিশন যে সমস্ত প্রতিবেদন পরামর্শ দিয়েছে সেগুলির আলোকে সিদ্ধান্তগুলি নেওয়ার দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলির। আচ্ছা, একটু আমরা নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলি। সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন সাম্প্রতিক সময়ে বড় ধরনের অপরাধ কমছে, কিন্তু ছোটোখাটো অপরাধ বাড়ছে। অপরাধ তো হচ্ছে দিন শেষে, বড় হোক কিংবা ছোট হোক। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার আসলে কি পদক্ষেপ গ্রহণ করছে? কারণ প্রতিনিয়ত ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে কিন্তু আমরা প্রতিনিয়ত ছোট ছোট নানান অপরাধ আমরা দেখতে পাচ্ছি। প্রথম আপনাকে বলি, কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে, কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, সেটাকে অস্বীকার করার যেমন কোনো জায়গা নেই, তেমনই হচ্ছে এখানে কয়েকটা বিষয় উল্লেখ করার মতো ব্যাপার আছে। কয়েকটা পয়েন্ট আপনাকে সহযোগিতা করতে পারে, আপনার মানে থিঙ্কিং প্রসেসের মধ্যে এটা কাজ করতে পারে। সেটা হচ্ছে যে দেখুন, অনেক ঘটনা আমরা অতীতে দেখেছি যে ঘটনা ঘটেছে, মানুষ রিপোর্ট করেনি, পুলিশের কাছে যায়নি, আস্থাহীনতা, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসেছে। ছোটোখাটো ঘটনা ঘটলেও মানুষ পুলিশকে জানাচ্ছে। অনেক ঘটনা আমরা অতীতে দেখেছি যে ঘটনা ঘটেছে, মিডিয়াগুলি সেটা প্রকাশ করেনি, কারণ সরকার বিব্রত হতে পারে। এখন মিডিয়াগুলি দায়িত্বশীলতার সঙ্গে সেগুলি প্রকাশ করছে। এতে সবচেয়ে বেশি যে উপকৃত হচ্ছে সেটা সরকার। আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন যে আপনাদের সরকারও তো বিব্রত হচ্ছে। এই সরকারের কাজ বিব্রত হওয়া বা না হওয়া নয়। একটা ঘটনা ঘটছে, সেটা যদি সরকারের দৃষ্টিতেই না আসে, সেটা সলিউশন করা কঠিন। আর দৃষ্টিতে আসা যদি মিডিয়াতে আসে, তাৎক্ষণিকভাবে সরকারের দৃষ্টিতে আসা খুব সহজ হয়ে যায়। সুতরাং মিডিয়া যে এই দায়িত্বশীল আচরণটা করছে, যেটা 5 আগস্টের আগ পর্যন্ত মিডিয়া করতে পারেনি, এই দায়িত্বশীল আচরণের ফলে সরকার মিডিয়াকে ধন্যবাদ জানায়। মিডিয়ার এই দায়িত্বশীল ভূমিকার কারণে অনেক ছোট ছোট ঘটনাও এখন প্রকাশ্যে আসছে, সেগুলি দেখে সরকার ব্যবস্থা নিতে পারছে। আচ্ছা, 2 নম্বর বিষয় আপনাকে বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই একটা অবস্থার মধ্যে যখন পুলিশ থানায় নাই, বা থানায় পুলিশ আসার পরেও পুলিশ মোরালি এতটা দুর্বল হয়ে পড়েছে যে দায়িত্ব পালন করছিল না, বা অনেক জায়গায় পুলিশ পালিয়ে গেছে, কোনো কোনো জায়গায় পুলিশ সরাসরি হত্যাযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে পুলিশ অ্যারেস্ট হয়েছে। আপনি ভেবেছেন কখনো যে থানা থেকে থানার ওসিকে গ্রেফতার করা হবে? এটা কেউ কোনোদিন ভেবেছে? অর্থাৎ আমাদের পুলিশ ব্যবস্থাটাকে এমন এক দুর্বল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে থানা থেকে থানার ওসিকে অ্যারেস্ট করতে হয়েছে। আমরা সেই পুলিশ নিয়ে দায়িত্ব পালন করছি, সেই পুলিশ নিয়ে সরকার চলছে। সুতরাং তাদের যেই মোরাল অবস্থান, সেটা অনেকটা নাজুক হয়ে যাওয়ার ফলে এক ধরনের নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। এরপরেও আমরা দেখেছি যে এটা নিয়েও নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র কীরকম দেখুন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে একটা ঘটনায় রাতের বেলায় ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে যে হাতির ঝিলে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ট্যাগ কেড়ে নেওয়া হচ্ছে। এরকম এটা তাৎক্ষণিকভাবে রাতের বেলা মানুষের মধ্যে একটা ভয় স্প্রেড করে এটা নিয়ে, যখন ছেড়ে দেওয়া হয় এসব। কিন্তু এটা তদন্ত করে দেখা গেল যে এটা একটা সিনেমার বা নাটকের বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশনের একটা স্ক্রিপ্টেড, এটা স্টেজড, এটা শুটিং ছিল। কিন্তু কিছু ঘটনা তো ঘটছে। অবশ্যই, আমি সেটা আপনাকে বারবারই বলছি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই কিছু ঘটনা ঘটছে, এটাকে পুঁজি করে আবার কিছু মানুষ পুরো জিনিসটাকে
একটা ভয়াত্মক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এখানে মানুষের মধ্যে কনফিডেন্স কমিয়ে ফেলার চেষ্টা করছে। সুতরাং এই জিনিসগুলিতে আপনাকে আমাদের সচেতন হওয়ার জায়গা রয়েছে। আর সরকারের দিক থেকে যেমন টহল বাড়ানো হয়েছে, কম্বাইন্ড অপারেশন হচ্ছে, বিভিন্ন জায়গায় সার্চ হচ্ছে, আপনারা দেখছেন যে ভিজিবল। এখন কদিন আগেও আপনি যদি দেখেন যে রাস্তাঘাটে অনেক রাতেও টহলে কেউ থাকতো না, এখন সেই জায়গাটায় কিছুটা পরিবর্তন এসেছে, আস্তে আস্তে এগুলি হচ্ছে এবং একটা ইতিবাচক ধারার দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরছে। ওকে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা দ্বিচারিতাপূর্ণ। আমি একটু কোট করি, অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ। সরকার জুলাই গণ অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পিরোজপুরের বাস রিকুইজিশন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইতিমধ্যেই প্রেস সচিব। অনেকগুলো বিষয় সরকারের বিপক্ষে চলে আসছে এবং বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, এটা মানে কি আপনার প্রশ্ন হচ্ছে কোনটা, যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা দ্বিচারিতাপূর্ণ। এটা আমার কাছে পরিষ্কার না, এটা উনি পরিষ্কার করতে পারবেন উনি কেন এটা বলেছেন। দ্বিচারিতাপূর্ণ, কোথায় দ্বিচারিতাপূর্ণ, এগুলি দেখুন, এটা আমার কাছে একেবারে পলিটিক্যাল কমেন্ট হিসেবে আমি দেখছি, এর বাইরে কিছু না। এর বাইরে বাকি যেগুলো নুরুল হক নূর যেটা বলেছেন যে অন্য 2 উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন, এটা উনি কোন গ্রাউন্ডে কেন জানিয়েছেন উনি জানেন, এবং ওই 2 উপদেষ্টা পদত্যাগ ওনারা আহ্বানে করবেন কি করবেন না এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা শুধু এতটুকু বলতে পারি যে সরকারের মধ্যে যে 3 জন উপদেষ্টা ছিলেন, আচ্ছা, উনি যে গ্রাউন্ডে বলেছেন সেটা হচ্ছে যেহেতু উপদেষ্টা নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর তিনি একটি নতুন দলের আহ্বায়ক হয়েছেন, সেই জায়গা থেকে তিনি এই কথাগুলো বলেছেন যে যেহেতু তারা একটি নতুন দল খুলেছে, তারা সরকারে ছিল, সেহেতু তারাও যদি যে কোনো সময় যেতে পারে কিনা, বা সরকার আসলে এই দলকে সাপোর্ট করছে কিনা। ধরুন আমার কথার কথা একটু এক্সাম্পল হিসেবে বলি যে নাহিদ ইসলাম নতুন যেই রাজনৈতিক দলটা যাত্রা শুরু করেছে, নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেই দলে যোগ দিয়েছেন। এখন উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি রাজনীতি করবেন, এজন্য উনি আর সরকারে থাকবেন না, উনি চলে গেছেন। মাহফুজ আলম যদি সিদ্ধান্ত নেন উনি বিএনপিতে যোগ দিবেন অথবা গণ অধিকার পরিষদে যোগ দিবেন, তাহলে তো উনি ওখানে গিয়ে যোগ দিবেন। যে নাগরিক পার্টিতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন সেখানে করবেন, উনি গেছেন। এটা শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে নিয়ে না, এটা অন্য উপদেষ্টাদেরকে নিয়ে হতে হবে। অন্য উপদেষ্টারা কেউ যদি মনে করেন যে উনি পলিটিক্স করবেন, বিএনপিতে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার ভালো দেখেন, উনি বিএনপিতে চলে যেতে চান, উনি চলে যাবেন, তখন তো উনি সরকারে থাকছেন না। সুতরাং আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তো তার আলাদা আলাদা চিন্তা ভাবনার জায়গা আছে নাকি। তো এখন নাহিদ ইসলাম তার সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাজনীতি করবেন, সেজন্য উনি সরকারের সঙ্গে রাজনীতির যেন কোনো কনফ্লিক্ট তৈরি না হয়, উনি দলীয় রাজনীতি করতে চান, উনি চলে গেছেন রাজনীতিতে। তো পরিষ্কার, যারা যাননি তার মানে তারা রাজনীতিতে যেতে চান না। আমি ঠিক এটা জানি না, আপনার কাছে আরো ভালো খবর থাকতে পারে। ওই যে নতুন রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক কমিটি পার্টি, ওই পার্টিতে কি আসিফ মাহমুদ অথবা মাহফুজ আলমের কোনো পদ পদবি আছে? না, এখনো নেই। তাহলে কেন তাদেরকে চলে যাওয়ার প্রশ্ন আসতেছে? যদি ওনাদের কোনো পদ পদবি ওই রাজনৈতিক দলে থাকতো তাহলে যে কেউই নাগরিক হিসেবে বলতে পারতো আপনি রাজনৈতিক দলে পদ নিয়েছেন আবার সরকারে বসে আছেন। যে ভদ্রলোক পদ নিয়েছেন উনি তো চলে গেছেন, তাই না? সুতরাং আমার কথা হচ্ছে যে আপনি তো ডিসাইড করে দিতে পারেন না যে অমুক কোন পার্টি করবে। আপনার দল নুরুল হক নূর সাহেবের দলে তো করতে পারে মাহফুজ আলম, আসিফ মাহমুদ তো নুরুল হক নূর সাহেবের দলে ছিলেন এক সময়, তাই না? উনি তো মনে করতে পারেন যে আমি নুরুল হক নূরের দলে ফেরত যেতে চাই, তখন উনি ওখানে ফেরত যাবেন, এটা তো ওনার ডিসিশন। তো উনি মনে করেছেন যে চলে যাওয়া ভালো, এটা উনি বলেছেন এবং উপদেষ্টারা যাদেরকে বলেছেন তারা বিবেচনা করবেন। এর বাইরে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা পলিটিক্স এবং সরকারের মধ্যে যে পার্থক্যটুকু থাকা দরকার সেটা নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন। নাহিদ ইসলাম পলিটিক্স করবেন বলে চলে গেছেন, অন্য 2 জন পলিটিক্স করবেন না, এখনো ওনারা সরকারে আছেন। ওনারা যদি কখনো পলিটিক্স করার ইচ্ছা পোষণ করেন, আমি জানি না সেটা কোন পার্টি করবেন,
ওনারা যদি বিএনপি করার ইচ্ছা পোষণ করেন, ওনারা যদি গণ অধিকার পরিষদ করার ইচ্ছা পোষণ করেন, ওনারা যদি এবি পার্টি করার ইচ্ছা পোষণ করতে পারেন, ওনারা গণতন্ত্র মঞ্চের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করতে পারেন, এটা ওনাদের ইচ্ছার উপর নির্ভর করে। ওনারা যদি রাজনীতি করেন সেক্ষেত্রে ওনারা কোন দলে যাবেন, সেক্ষেত্রে ওনারা নাগরিক পার্টিতেও যেতে পারেন, এটা তাদের বিষয়। বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে যে জাতীয় নাগরিক পার্টি, যেটি নাহিদ ইসলাম আহ্বায়ক এবং সার্জিস হাসনাত আবদুল্লাহরা রয়েছেন, এটি সরকারের ছত্রছায়ারই একটি রাজনৈতিক দল। এই বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আছে? অবশ্যই মন্তব্য আছে। এ বিষয়ে মন্তব্য হচ্ছে, আমি আপনাকে সম্ভবত আপনার আলোচনার শুরুর দিকে একটা কথা বলছিলাম যে 8 আগস্টের পর বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আপনি যদি ছত্রছায়া শব্দটা ব্যবহার করেন, আমি ছত্রছায়া বললাম, সকল রাজনৈতিক দলই সরকারের ছত্রছায়ায় তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। একটা দেশে, একটা রাষ্ট্রে কোনো কিছুই সরকারের নজরদারির বাইরে হয় না, সরকার দেখে, তাই তো? এটা মানে আইডিয়াল কথা বললাম। সেক্ষেত্রে আপনি বিবেচনা করেন যে গত 16 বছরে যখন বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইতো, তখন তাদের পূর্বানুমতি নেওয়া লাগতো ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে। আমরা বিএনপির নেতাকে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে ধর্ণা দিতে দেখেছি, যেমন সেখানে কর্মসূচির অনুমতি নিতে গিয়ে নেতাকে অ্যারেস্ট হয়ে যেতে দেখেছি। আমরা জামাতের 3 জন নেতাকে একই বাসায় বসে দুপুরে লাঞ্চ করতেছিলেন, বাইরে থেকে পুলিশ ঘিরে ধরে নিয়ে গেছে গোপন বৈঠক করার ষড়যন্ত্রের অভিযোগে, দেখেছি না? তো 8 তারিখের পরে কি কোনো রাজনৈতিক দল কোনো এ ধরনের পূর্বানুমতি নিতে হয়েছে? কোনো গোপন বৈঠকের অভিযোগে অ্যারেস্ট হয়েছে কোথাও থেকে? হয়নি। এইটা তাদের অধিকার, এটা সরকার তাদেরকে দিয়েছে বিষয়টা এরকম তা না, এটা তাদের অধিকার। এইটা এরকম একটা পরিবেশেরই আমাদের প্রয়োজন ছিল। সেই পরিবেশটা জুলাই রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে। সুতরাং সেখানে যদি এখন যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা যদি রাজনৈতিক কর্মসূচি করতে চায়, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এখন সরকার থেকে তাদেরকে বলতে হবে যে বাবা তোমরা রাজনৈতিক দল করিও না, অন্যরা করতেছে তাই করো। তো এটা কি সরকারের আচরণ আপনি প্রত্যাশা করেন যে সরকার তাদেরকে রাজনীতি করতে দিবে না আর অন্য সবার রাজনীতি করতে দিবে? এটা এরকম কোনো বাধ্যবাধকতা আছে? সেক্ষেত্রে তাদের রাজনীতি করাটা তাদের অধিকার। তাদের যে দল গঠিত হয়েছে সেই দলে সরকারের থেকে একজন অ্যাডভাইজার চলে গিয়েছেন, উনি এখান থেকে রিজাইন করে গিয়েছেন। অনেকে কিন্তু আবার এটাকে ব্যাখ্যা করছে যে এই সরকার ব্যর্থ দেখেই তিনি পদত্যাগ করেছেন। এটা তো উনি বলেননি এরকম কিছু। না, উনি বলেননি, কিন্তু অনেকে অভিযোগ করছেন। এই অনেকটা কে বলেন আমাকে, বলতে পারবেন না? এগুলি ভেগ কথাবার্তা। সরকার ব্যর্থ বলে, এটা তো আমি প্রথম শুনলাম, সেটা অন্য জিনিস। এখন একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং উনি বলেছেন যে উনি মনে করেছেন যে সরকারে থাকার চেয়ে উনি রাজপথে থাকাটাকে জরুরি মনে করছেন, সেজন্য গেছেন। তো উনি ওখানে গিয়েছেন। এখন দেখেন, এই রাজনৈতিক দল সভা করবে, সমাবেশ করবে, অন্যান্য এদেরকে সভা সমাবেশ করতে দিচ্ছি, অন্যান্য রাজনৈতিক দলকে সভা সমাবেশে সুযোগ দেওয়া হচ্ছে না, তখন আপনি বলতে পারবেন যে সরকার একটা দলকে, সেটা কিন্তু নতুন দল লাগে না, পুরনো দলের ক্ষেত্রে হতে পারে। পুরনো একটা রাজনৈতিক দল, আপনি তাকে সুযোগ সুবিধা দিবেন আর অন্য কাউকে দিবেন না, তখনই তো বোঝা যায় সরকার এই দলকে বিশেষ করে কোনো সহযোগিতা করতেছে, বিশেষ কোনো সুবিধা দিচ্ছে। সরকারের আচরণের দিকে আপনারা খেয়াল রাখুন। সরকার যদি এই দলের সঙ্গে এমন কোনো আচরণ করে যে আচরণটা অন্য দলের সঙ্গে হয় না, তখন আপনারা বলবেন যে সরকার কারো প্রতি পক্ষপাতদুষ্ট। তার আগে বলা উচিত না। ফয়েজ আহমেদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ দুটো প্রশ্ন করতে চাই। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অবনতি হয়নি। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা রয়েছেন কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দল করছেন, তারা অনেকেই বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ এবং নানান ইস্যু নিয়ে তারা কথা বলছেন। এই জায়গাটা একটু যদি দেখুন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ওনাদের সঙ্গে তো আমাদের সম্পর্কের আসলে কোনো অবনতির ঘটনা নয়, এখানে কোনো অবনতি ঘটেও নাই। ওনাদের সঙ্গে আমাদের অন্যান্য যে বাণিজ্যিক ব্যবসায়িক কার্যক্রম চলছে, দেখেন, এখন আমরা শুধু ভারত নয়, আমাদের সকল প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে। এতে এই সরকার, এটা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকার, সেই সরকার ছাড় দিতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে অতীতে আমাদের অনেক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে আমাদের আওয়ামী লীগ এমন এক অবস্থা তৈরি করেছে যে মানে সম্পর্ক শুধুই দেয়ার ছিল, পারস্পরিক যে সমান সৌহার্দ্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বিনিময়টা যে ইকুয়াল হওয়া উচিত, স্বার্থ অক্ষুণ্ণ রেখে হওয়া উচিত, এই জিনিসগুলি উপেক্ষিত হয়েছে। তো
তো সেই জিনিসগুলি উপেক্ষা যখন হয়েছে, সেখান থেকে যখন আপনি একটা নর্মালাইজ সিচুয়েশনের মধ্যে আসবেন, তখন আপনার কাছে কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে এটা অবনতি বুঝি। আমরা মনে করি এটা স্ট্যান্ডার্ড, এটা আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে। ভারতের সরকার এবং ভারতের গণমাধ্যম এক জিনিস নয়। ভারতের গণমাধ্যম আমাদের এখানকার বিষয়ে প্রতিনিয়তই নানান ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আপনি জানেন। এই প্রোপাগান্ডার মোকাবেলা করতে আমাদেরকে খুব বেগ পেতে হচ্ছে, আমাদেরকে সেটা ফাইট করতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু সৌভাগ্য বিষয় হচ্ছে যে এগুলি মোকাবেলা করা আমাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সহজ হচ্ছে এই কারণে যে তারা মিথ্যার উপর দাঁড়িয়ে কথা বলছে, আর আমাদের কাছে রয়েছে সত্য। সত্য হচ্ছে শক্তিশালী আর কিছু হতে পারে না, সেটা আমরা ভারতীয় গণমাধ্যমকে মোকাবেলা করতে গিয়ে দেখেছি। সুতরাং ভারতের সঙ্গে সম্পর্কটা নর্মাল, তাদের সঙ্গে সম্পর্ক আছে, এটা আরও অনেক বন্ধুত্বপূর্ণ, আরেক মর্যাদাপূর্ণ হতে পারে। সে বিষয়ে দুই দেশেরই আন্তরিকতার আমার মনে হয় কমতি নেই। ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ প্রশ্নটি করতে চাই, আগামীর বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? আগামীর বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, মানবাধিকারের সবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে মানুষ, এরকম একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ প্রত্যেকটা ব্যক্তিগত, রাষ্ট্রীয় বলেন, সামাজিক সকল পর্যায়ে মানুষ একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে পারবে, শ্রদ্ধাবোধ নিয়ে কথা বলবে, এরকম একটা বাংলাদেশ দেখতে চাই। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমাদের আজকের অতিথি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদকে। আজকে চমৎকার একটি আলোচনা আপনারা দেখলেন। আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দিগন্ত সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নয়া দিগন্তের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।